আজকের আলোচনাটা শুরু হবে 9 পৃষ্ঠায়। আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান, ব্যবহারের পদ্ধতি, এগুলো নিয়ে প্রথম লাইন থেকে দাগাতে শুরু করবে। গ্রিসের সর্বপ্রথম যথার্থ ইতিহাস লেখার সূত্রপাত করেন যে ব্যক্তিটি, তার নাম হেরোডোটাস। তাহলে হেরোডোটাস হচ্ছে আমাদের প্রথম আজকের 1 নম্বর প্রশ্নের উত্তর। প্রশ্ন, গ্রিসের সর্বপ্রথম কে ইতিহাস লেখার সূত্রপাত করেন? উত্তর হবে হেরোডোটাস। তারপরের লাইন, যে কারণে, এই শব্দটা বাদ দিয়ে হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয়। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন, কাকে ইতিহাসের জনক বলা হয়? উত্তর হবে হেরোডোটাসকে। এই হেরোডোটাসকে, এটা হবে 2 নম্বর। চলে আসি তারপর, বিজ্ঞানসম্মত ইতিহাস চর্চার জনক হলেন থুকিডিডিস। এই থুকিডিডিস হলো 3 নম্বর প্রশ্ন। বিজ্ঞানসম্মত ইতিহাস চর্চার জনক নামে পরিচিত কে? উত্তর হবে থুকিডিডিস। তারপরে, আধুনিক ইতিহাস চর্চার জনক ইবন খালদুন। প্রশ্ন, আধুনিক ইতিহাস চর্চার জনক কে? উত্তর হবে ইবন খালদুন। তাহলে ইবন খালদুন কত নাম্বার? 4 নম্বর। চলে আসবো ওই লাইনেরই অর্ধেকের পর, যে লাইনে তোমরা খালদুন শব্দটাকে দাগালে ওই লাইনই অর্ধেকের পর চলে যাও। বিংশ শতকে ব্রদেল, ইএইচকার, ফিশার, লাদুরি, মার্ক ব্লক প্রমুখ আধুনিক কালে যথার্থ বিজ্ঞানসম্মত ইতিহাস চর্চার পদ্ধতি গড়ে তুলেছিলেন। প্রশ্ন, আধুনিক কালে বিজ্ঞানসম্মত ইতিহাস রচনার পদ্ধতি গড়ে তুলেছিলেন এমন 2 জন ব্যক্তির নাম লিখো। এখান থেকে যে কোনো 2টো নাম লিখে দিলেই হয়ে যাবে। যে নামগুলো সহজ মনে হচ্ছে সেই নামগুলোই পড়বে, কারণ এগুলো বানানগুলো লিখতে হবে এবং মনে রাখতে পারবে সহজে, সেগুলোই লিখবে। তাহলে এই নামগুলো আমাদের হবে কত নাম্বার? 5 নম্বর, তাই না? চলে আসি, এক লাইন ছেড়ে পরের লাইনে শেষের দিকে চলে আসবে। আধুনিক ভারতের ইতিহাসের উপাদানগুলি নানা ভাগে ভাগ করা যায়। উপাদানগুলি কি কি? ক নম্বরে আছে সরকারি নথিপত্র, 2 নম্বরে আত্মজীবনী ও স্মৃতিকথা, 3 নম্বর বা গ নাম্বার বিভিন্ন ব্যক্তিগত চিঠিপত্র, এবং ঘ নম্বর হচ্ছে সাময়িক সংবাদপত্র এবং ইন্টারনেট। প্রশ্ন কেমন হবে? প্রশ্ন হবে, আধুনিক ভারতের ইতিহাসের উপাদানগুলি কি কি, বা উপাদানগুলিকে কি কি ভাগে ভাগ করা হয়। তখন এই সব নামগুলোই কিন্তু বলতে হবে। হ্যাঁ, এটা 2 এর জন্য আসে। প্রশ্নমান 2 পাশে লিখবে এটা হচ্ছে প্রশ্নমান 2 এর জন্য। আর সিরিয়াল নাম্বার আমাদের হলো কত? 6 নাম্বার। পরের পৃষ্ঠায় চলে আসো, অর্থাৎ 10 পৃষ্ঠায়। এবার ক নাম্বার মানে পরের প্যারায় চলে আসবে। ক নাম্বার পয়েন্ট দিয়ে আছে সরকারি নথিপত্র। এখানে বেশি প্রশ্ন নেই, এখানে 3য় লাইনে চলে যাবে শেষের দিকে। আধুনিক ইতিহাস চর্চায় এর গুরুত্ব হলো, পেয়েছো? তারপরে 1 নাম্বার দিয়ে পুরো লাইনটা এবং 2 নম্বর দিয়ে পুরো লাইনটা আন্ডারলাইন করবে। এবার প্রশ্নটা শুনবে। প্রশ্নটা, আধুনিক চর্চায় এর গুরুত্ব হলো, এখানে লিখবে প্রশ্নমান 2। প্রশ্নটা হবে এমন, আধুনিক ইতিহাস চর্চায় সরকারি নথিপত্রের গুরুত্ব লেখো, বা 2টি গুরুত্ব লেখো। উত্তরে 1 নম্বর লাইন পুরোটা এবং 2 নম্বর লাইন পুরোটা। বুঝতে পেরেছো? প্রশ্নমান 2। সিরিয়াল নাম্বার কত হবে? 7 নম্বর না? আচ্ছা, চলে আসবে তারপরে লাইন গন্তি করে আমি বলে দিচ্ছি। 2 3 4 5 6 নাম্বার লাইনে চলে আসবে। মোস্ট ইম্পর্টেন্ট লাইন এটা। নথি, প্রথম থেকে, নথি সংরক্ষণ গৃহ মহাফেজখানা নামে পরিচিত ছিল। পেয়েছো সবাই নিশ্চয়ই? লাইনটাকে আন্ডারলাইন করো এবং স্টার চিহ্ন লাগাবে। এটা যে সরকারি নথিপত্র, মানে ঘুরিয়ে আসতে পারি, প্রশ্নটা বিভিন্ন ধরনের হয়। এখানে যেটা আছে নথি সংরক্ষণ গৃহ, বা যে ঘরে বা যে জায়গায় নথি, সরকারি নথিপত্র সংরক্ষণ করে রাখা হয়, সেই জায়গাটাকে কি বলা হয়? উত্তর মহাফেজখানা। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তাহলে মহাফেজখানা হবে 8 নাম্বার। এবার চলে আসি 1 লাইন নিচে। 1819 পাবে, নিশ্চয়ই পেয়েছো। 1819 খ্রিস্টাব্দে কলকাতায় রেকর্ড রুম খোলা হয়। রেকর্ড মানে সেখানে সরকারি নথিপত্র জমা করে রাখা হয়, সংরক্ষণ করে রাখা হয়।
তাহলে কত খ্রিস্টাব্দে কলকাতায় রেকর্ড রুম গড়ে তোলা হয়? উত্তর 1819 খ্রিস্টাব্দে। 1819 হবে কত নাম্বার? 9 নাম্বার। চলে আসবো নেক্সট প্যারায়। আমরা নেক্সট প্যারায় আসার আগে আমাদের আর দুটো কোয়েশ্চেন আছে, সেটা পড়তে হবে। আমরা যেখানে লাস্ট দাগিয়েছিলাম তার এক লাইন নিচে চলে আসো, দেখো তার নিচের লাইনে অর্ধেকের পর, স্বাধীনতার পর কেন্দ্রীয় সরকারের রেকর্ড বা নথি সংরক্ষণাগার, জাতীয় আর্কাইভস পেয়েছো নিশ্চয়ই না, এবং রাজ্য স্তরে স্টেট আর্কাইভস গড়ে উঠেছিল। এই যে দুটো প্রশ্ন আমাদের একটু আন্ডারলাইন করতে হবে, শুনে নাও। যে কেন্দ্রীয় সরকারের রেকর্ড বা নথি সংরক্ষণাগার কি নামে পরিচিত? উত্তর হবে জাতীয় আর্কাইভস। এটা জাতীয় আর্কাইভস হবে আমাদের 10 নাম্বার। চলে আসবো তারপরে যেটা আন্ডারলাইন করলে, তাহলে রাজ্য স্তরের রেকর্ড বা নথি সংরক্ষণাগার কি নামে পরিচিত? তখন হবে স্টেট আর্কাইভস। উচ্চারণটা যেন ঠিক হয়, তাহলে স্টেট আর্কাইভস হচ্ছে আমাদের 11 নাম্বার। এবার পরের প্যারায় আসবো, অর্থাৎ সীমাবদ্ধতা যে প্যারাটা আছে বা পয়েন্টটা আছে সেখানে। তবে কথাটা বাদ দিয়ে আন্ডারলাইন করবে, সরকারি নথিপত্রগুলি ইতিহাস রচনায় ব্যবহারের ক্ষেত্রে নানান সীমাবদ্ধতা রয়েছে। এই যে আমরা সরকারি নথিপত্র যখন ইতিহাস রচনার ক্ষেত্রে ব্যবহার করব, এর কিছু সীমাবদ্ধতা আছে, লিমিটেশন আছে। সেগুলো কি কি? এর জন্য তোমরা 1 নম্বর লাইন পুরোটা এবং 2 নম্বর লাইন পুরোটা দাগাবে। প্রশ্নমান বুঝতেই পারছো এটা কত হবে? 2 এর জন্য হবে। প্রশ্নটা হবে সরকারি আধুনিক ইতিহাস রচনার ক্ষেত্রে সরকারি নথিপত্র ব্যবহারের দুটি সীমাবদ্ধতা লিখো। এটা তাহলে 2 এর জন্য 1 নম্বর লাইন পুরোটা এবং 2 নম্বর লাইন পুরোটা। সিরিয়াল নাম্বার হবে কত এটার? 12 হবে না, 11 আগে হয়েছে। এবার চলে আসবো পরের পৃষ্ঠায়। গ নাম্বার আছে আত্মজীবনী ও স্মৃতি কথা, নিশ্চয়ই পেয়েছো। চলে আসবো 3 লাইন ছেড়ে দিয়ে 4র্থ লাইনে। দেখো আধুনিক ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ উপাদান, পেয়েছো? এটা মানে প্রশ্ন এমন হবে যে আধুনিক ইতিহাস চর্চায় আত্মজীবনী ও স্মৃতিকথার দুটি গুরুত্ব লিখো। এটাও হচ্ছে প্রশ্নমান 2 এর জন্য। এর জন্য তোমরা 1 নম্বর লাইন পুরোটা এবং 2 নম্বর লাইন পুরোটা আনসারের জন্য পড়তে হবে। আর এটার সিরিয়াল নাম্বার হবে কত? 13। তাহলে 2 এর প্রশ্ন অনেকগুলোই হচ্ছে, তাই না? চলে আসবো নেক্সট প্যারায়। ওই প্যারায় আর কিচ্ছু নেই, পরের প্যারায় চলে আসবো। 3য় লাইনে অর্ধিকে মোটা কালিতে লেখা আছে, দেখো বুদ্ধদেব বসুর, নিশ্চয়ই পেয়েছো। বুদ্ধদেব বসুর আমার জীবন, এগুলো গ্রন্থের নাম। প্রশ্ন, আমার জীবন গ্রন্থটি কার লেখা? উত্তরে কি লিখবো? বুদ্ধদেব বসুর লেখা। তাহলে বুদ্ধদেব বসু কত হলো? 14 নাম্বার। তারপরে দেখাও মণিকুন্তলা সেনের সেদিনের কথা, খুব ইম্পর্টেন্ট, এই গ্রন্থটা পরীক্ষায় দেওয়া হয় যে সেদিনের কথা গ্রন্থটি কার লেখা? উত্তর মণিকুন্তলা সেনের লেখা। মণিকুন্তলা সেন 15 নাম্বার। তারপরে আরো আছে, এটাও পরীক্ষায় আসে পরের দুটো, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়ের লেখা ছেড়ে আসা গ্রাম। তাহলে ছেড়ে আসা গ্রাম গ্রন্থটি কার লেখা? উত্তরে লিখবো দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়। তাহলে দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় কত নাম্বার? 16 নাম্বার। তারপরে আরো আছে সুফিয়া কামালের লেখা 71-এর ডায়েরি, স্টার মার্ক দেবে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 71-এর ডায়েরি গ্রন্থটি কার লেখা? উত্তরে কি লিখবো? সুফিয়া কামালের লেখা। তাহলে সুফিয়া কামাল হচ্ছে আমাদের 17 নাম্বার। চলে আসি তারপর 70 বৎসর বিপিন চন্দ্র পাল। এটা পয়েন্ট থেকে সবার আগে আমরা একটা প্রশ্ন করব। প্রথমে পয়েন্ট থেকেই করো। 70 বৎসর, তারপরে কি লেখা আছে? বিপিন চন্দ্র পাল, স্টার মার্ক দেবে এটা, মানে 70 বৎসর গ্রন্থটি কার লেখা? উত্তরে কি হবে? বিপিন চন্দ্র পাল। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো পরীক্ষায় আসে কিন্তু। তাহলে বিপিন চন্দ্র পাল আমাদের কত হবে? 18 নাম্বার।
আমরা চলে আসব, তারপরে তোমরা 4 লাইন ছেড়ে দিয়ে চলে আসবে মোটা কালিতে। আবারও 70 বৎসর লেখা আছে, পেয়েছো? 70 বৎসর গ্রন্থে বিপিন চন্দ্র পাল 1858 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 1880 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়ের কথাগুলোই কিন্তু তুলে ধরেছেন। প্রশ্ন এমন হবে, 70 বৎসর গ্রন্থে কোন সময়ের কথা তুলে ধরা হয়েছে? উত্তর 1858 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 1880 খ্রিস্টাব্দ পর্যন্ত ঘটনাগুলোই কিন্তু এই গ্রন্থে বিপিন চন্দ্র পাল তুলে ধরেছেন। তাহলে এটা হচ্ছে আমাদের 19 নাম্বার না। আচ্ছা, চলে আসি পরের প্যারায়। পরের প্যারায় চলে আসবে। কিছু সমস্যা, পরের প্যারায় চলে আসো। এক লাইন নিচে চলে আসবো। 1955 খ্রিস্টাব্দে, পেয়েছো? 1955 খ্রিস্টাব্দে তার সংকলিত করে 70 বৎসর গ্রন্থরূপে প্রকাশিত হয়। প্রশ্ন, 70 বৎসর গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? উত্তর 1955 খ্রিস্টাব্দে। আজকে এই পর্যন্ত 20টা প্রশ্ন। খাতা কলম রেডি করো, 20টা প্রশ্ন খাতায় টুকতে হবে। আর একটা কথা, প্রত্যেক দিন যা প্রশ্ন দেওয়া হচ্ছে প্রত্যেক দিন আনসার গুলো কিন্তু রেডি করবে। পরের দিন থেকে খাতাগুলোকে চেক করব আমি, কে ফাঁকি মারছো। প্রথম প্রশ্ন, কে প্রথম ইতিহাস লেখার সূত্রপাত করেন? কে প্রথম ইতিহাস লেখার সূত্রপাত করেন? 2 নম্বর প্রশ্ন, কাকে ইতিহাসের জনক বলা হয়? কাকে ইতিহাসের জনক বলা হয়? 3 নম্বর প্রশ্ন, কাকে বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক বলা হয়? 4 নম্বর প্রশ্ন, আধুনিক ইতিহাস চর্চার জনক কে? আধুনিক ইতিহাস চর্চার জনক কে? 5 নম্বর প্রশ্ন, বিজ্ঞানসম্মত ইতিহাস রচনার পদ্ধতি গড়ে তুলেছেন এমন 2 জন ব্যক্তির নাম লিখো। 6 নম্বর প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাসের
আধুনিক ভারতের ইতিহাসের উপাদানগুলিকে কি কি ভাগে ভাগ করা হয়? কি কি ভাগে ভাগ করা হয়? 7 নম্বর প্রশ্ন, আধুনিক ইতিহাস চর্চায়, এটা মানে 2 এর জন্য আছে মনে হয় 6 নাম্বার, তাই না? 7 নম্বর প্রশ্ন চলে আসবো। আধুনিক ইতিহাস চর্চায় সরকারি নথিপত্রের গুরুত্ব লিখো। এটাও 2 এর জন্য। 8 নম্বরে চলে আসবো, সরকারি নথিপত্র যেখানে সংরক্ষণ করা হয় তাকে কি বলে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তাকে কি বলে? 9 নম্বর প্রশ্ন, কবে কলকাতায় রেকর্ড রুম গড়ে ওঠে? 10 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় নথি সংরক্ষণাগার কি নামে পরিচিত? 11 নম্বর, এখানে রাজ্য নথি সংরক্ষণাগার কি নামে পরিচিত? ডট ডট দিয়ে দিলাম, মানে সেম প্রশ্ন হবে। টোকো নম্বর, ইতিহাস রচনার ক্ষেত্রে সরকারি নথিপত্র ব্যবহারের দুটি সীমাবদ্ধতা লেখো। তা 2 এর জন্য 13 নম্বরে চলে আসবে, আধুনিক ইতিহাস চর্চায় আত্মজীবনী
আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব লিখো। এটাও 2 এর জন্য। 14 নম্বর প্রশ্ন, আমার জীবন গ্রন্থটি কার লেখা? আমার জীবন গ্রন্থটি কার লেখা? পনেরো নাম্বার লিখবে সেদিনের কথা। সেদিনের কথা গ্রন্থটি কার লেখা? আমি ডট ডট দিয়ে দিলাম। 16 নাম্বার, ছেড়ে আসা গ্রাম। ছেড়ে আসা গ্রাম গ্রন্থটি কার লেখা? 17 নাম্বার প্রশ্ন, 71-এর ডায়েরি। একাত্তরের ডায়েরি আবার লিখবে গ্রন্থটি কার লেখা? নিচে কয়টা মোছা যাবে? 18 নাম্বার প্রশ্ন, 70 বৎসর। 70 বৎসর গ্রন্থটি কার লেখা? কার লেখা? 19 নম্বরে লিখবে কত খ্রিস্টাব্দে? কত খ্রিস্টাব্দে 70 বৎসর? 70 বৎসর গ্রন্থটি প্রকাশিত হয়? প্রকাশিত হয়। সর্বশেষ প্রশ্ন, একটু গন্ডগোল হলো 19 নম্বর প্রশ্নটা, এটা হবে না। 19 নম্বর প্রশ্নটা আমি ঠিক করে দিই, একবার প্রশ্নটাই ঠিক করে দিই। 19 নম্বরে হতো 70 বৎসর গ্রন্থে কোন সময়ের কথা তুলে ধরা হয়েছে? হ্যাঁ, 70 বৎসর গ্রন্থে, একটু পরে 1 মিনিট পরে, 70 বৎসর গ্রন্থে কোন সময়ের কথা, কোন সময়ের কথা তুলে ধরা হয়েছে? তুলে ধরা হয়েছে। আর লাস্ট প্রশ্ন, কত খ্রিস্টাব্দে 70 বৎসর, কত খ্রিস্টাব্দে 70 বৎসর গ্রন্থটি প্রকাশিত হয়? তো এই ছিল আজকের 20টা প্রশ্ন।